দুপুর গড়িয়ে বিকেল গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি বিশাল গার্মেন্টস কারখানা। সাধারণত এই সময়ে হাজার হাজার সেলাই মেশিনের একটানা খটখট শব্দে পুরো ফ্লোর গমগম করার কথা, কিন্তু আজ চারদিক এক অদ্ভুত গুমট নিস্তব্ধতায় আচ্ছন্ন। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ফ্লোরে সারি সারি মেশিনগুলো পঙ্গু হয়ে পড়ে আছে। ঘুটঘুটে অন্ধকারে হাজার হাজার শ্রমিকের ফিসফিসানি আর হাত পাকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কারখানায় দোতলায় এমডি বা ম্যানেজিং ডিরেক্টরের শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল কক্ষটির এসি বন্ধ। আইপিএস এর টিমটিমে আলোয় টেবিলে মাথা নিচু করে বসে আছেন কারখানার মালিক। তার কপালের ঘাম চশমার কাজ পেয়ে নিচে পড়ছে। তার হাতের আঙুলগুলো ক্যালকুলেটরের বোতামে দ্রুত ছুটছে। জেনারেটর চালিয়ে কারখানা সচল রাখতে গেলে প্রতি ঘন্টায় যে পরিমাণ ডিজেল পুড়বে তা দিয়ে শিপমেন্টের ডেডলাইন ধরা তো দূরের কথা, কাল সকালে হয়তো ব্যাংক তাকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে। নিচে ফ্লোরে দাঁড়িয়ে থাকা হাজারো শ্রমিকের চোখে মুখে জমছে এক নীরব ক্ষোভ। মাসের 25 তারিখ পার হয়ে গেছে, এখনও তারা গত মাসের ওভারটাইমের টাকা পায়নি। এই শ্রমিকরা বিশ্ববাজারের হিসাব বোঝে না, তারা ডলারের দাম জানে না, তারা শুধু বোঝে মেশিন না চললে প্রোডাকশন হবে না, প্রোডাকশন না হলে তাদের পেটে ভাত জুটবে না। এই নিস্তব্ধ কারখানাটি আজ কেবল একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি যেন ডুবতে থাকা পুরো বাংলাদেশের অর্থনীতির এক নিখুঁত প্রতিচ্ছবি। লোডশেডিংয়ের এই অন্ধকার কিভাবে একটু একটু করে একটি দেশের শ্বাসরোধ করে হত্যা করছে। আসুন শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওর বাইরে বেরিয়ে এসে অর্থনীতির এই বধ্যভূমিতে প্রবেশ করি, যেখানে বাতাসে ভাসছে কেবল বারুদের গন্ধ আর এক আসন্ন প্রলয়ের অশনি সংকেত। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ইঞ্জিন হল তৈরি পোশাক খাত। এই একটি খাতের উপর ভর করে দাঁড়িয়ে আছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং কোটি মানুষের জীবন জীবিকা। কিন্তু গত কয়েক মাস ধরে লোডশেডিংয়ের যে ভয়ঙ্কর দানব এই খাতকে গ্রাস করেছে তা এর আগে কখনো দেখা যায়নি। যখন বিদ্যুৎ চলে যায় তখন একটি কারখানা সচল রাখার একমাত্র উপায় হলো ভারী শিল্প জেনারেটর। কিন্তু ডিজেল বা ফার্নেস অয়েলের যে আকাশছোঁয়া দাম, তাতে জেনারেটর চালিয়ে উৎপাদন অব্যাহত রাখা মানে আক্ষরিক অর্থেই টাকা পুড়িয়ে ছাই করা। আন্তর্জাতিক ক্রেতারা বা বায়াররা কোনো অজুহাত শোনে না। তাদের কাছে লোডশেডিং বা গ্যাস সংকট কোনো গ্রহণযোগ্য চুক্তি নয়। শিপমেন্টের ডেডলাইন একদিন পার হওয়া মানে পুরো অর্ডার বাতিল হয়ে যাওয়া, অথবা আকাশপথে বিপুল খরচে পণ্য পাঠাতে বাধ্য হওয়া। কারখানার মালিকরা এখন এক ভয়ঙ্কর চক্রে আটকা পড়েছেন। বিদ্যুৎ না থাকলে প্রোডাকশন শূন্য, কিন্তু খরচ থেমে নেই। অন্যদিকে জেনারেটর চালালে উৎপাদন খরচের গ্রাফ এতটাই ওপরে উঠে যায় যে প্রতিটি পণ্যে তাদের লোকসান গুনতে হয়। ব্যাংকগুলো নতুন করে ঋণ দিচ্ছে না, কারণ তাদের নিজেদের ভল্টই খালি। এই চক্রের শেষ পরিণতি কি? ছোট এবং মাঝারি কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, বড় কারখানাগুলো ছাঁটাই শুরু করেছে। এটি কোনো স্বাভাবিক অর্থনৈতিক মন্দা নয়, এটি হলো লোডশেডিংয়ের ছদ্মবেশে দেশের শিল্প খাতকে দেউলিয়া করে দেওয়ার এক সুপরিকল্পিত নীল নকশা। লোডশেডিংয়ের এই ভয়ঙ্কর থাবা কেবল বড় শিল্প কারখানাতেই সীমাবদ্ধ নেই, এর বিষাক্ত দাঁত গিয়ে বসেছে দেশের ক্ষুদ্র অর্থনীতি এবং নতুন প্রজন্মের ফ্রিল্যান্সারদের ঘাড়েও। ঢাকার মিরপুর বা রামপুরার কোনো একটি ফ্ল্যাটের কথা ভাবুন। একজন তরুণ ফ্রিল্যান্সার হয়তো বিদেশের কোনো ক্লায়েন্টের একটি বড় প্রজেক্টের কাজ শেষ করার দ্বার প্রান্তে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আইপিএস এর ব্যাকআপ শেষ, ইন্টারনেটের রাউটার বন্ধ, ক্লায়েন্টের সাথে মিটিংয়ের মাঝখানেই স্ক্রিন অন্ধকার। ওই একটি প্রজেক্ট বাতিল হওয়া মানে কেবলই তরুণের কয়েক হাজার ডলারের ক্ষতি নয়, এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতের বিশ্বাসযোগ্যতার উপর এক বিশাল আঘাত। বিদেশিরা যখন দেখে যে একটি দেশের সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা দিতে পারে না, তখন তারা কাজগুলো অন্য দেশে সরিয়ে নেয়। একই চিত্র ঢাকার ধোলাইখাল, জিঞ্জিরা কিংবা গ্রামের প্রত্যন্ত বাজারের ছোট ওয়েল্ডিং শপগুলোতেও। লোহা কাটার মেশিন, লেদ মেশিন, ছোট রাইস মিল বা পোল্ট্রি খামার সবকিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় এই ক্ষুদ্র উদ্যোক্তারা পথে বসার উপক্রম হয়েছেন। এরা ব্যাংকের বড় ঋণ খেলাপি নন, এরা নিজেদের ঘামে শ্রমে তিল তিল করে ব্যবসা দাঁড় করিয়েছেন। কিন্তু আজ রাষ্ট্রের চরম ব্যর্থতা এদেরকে ভিক্ষার থালা হাতে নেওয়ার পর্যায়ে ঠেলে দিয়েছে। ক্ষুদ্র অর্থনীতির এই মৃত্যু খুব নীরবে ঘটে, কিন্তু এর প্রভাব পুরো সমাজকে ভেতর থেকেই পঙ্গু করে দেয়। আজকের এই লোডশেডিং কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি রাতারাতি আকাশ থেকে পড়েনি। এটি হলো বিগত স্বৈরাচারী সরকারের সেই পৈশাচিক লিগ্যাসি বা উত্তরাধিকার, যা তারা বর্তমান সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে পালিয়েছে। বিগত 15 বছরে দেশের জ্বালানি খাতকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশীয় গ্যাস নির্ভরতা থেকে সরিয়ে আমদানি নির্ভর এলএনজি এবং কয়লার দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কেন? কারণ বিদেশ থেকে জ্বালানি আমদানি করলে গুটি কয়েক এলএনজি মাফিয়া এবং কর্পোরেট অলিগার্করা হাজার হাজার কোটি টাকার কমিশন পকেটে ভরতে পারে। নিজেদের মাটির নিচে ট্রিলিয়ন টাকার গ্যাস ফেলে রেখে বাপেক্সকে পঙ্গু করে দিয়ে তারা দেশটাকে আমদানির এক অন্ধকূপে ঠেলে দিয়েছিল। আজ আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা আছে, কিন্তু সেই কেন্দ্রগুলো চালানোর জন্য গ্যাস বা কয়লা কেনার ডলার নেই। বিগত সরকারের মেগা প্রকল্পের নামে, ক্যাপাসিটি চার্জের নামে দেশের রিজার্ভ লুট করে ভল্ট খালি করে দিয়ে গেছে। আজ যখন বিশ্ববাজারে জ্বালানি কিনতে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক এলএলসি
খুলতে যায় তখন তারা দেখে ডলার ফুরিয়ে গেছে। অতীতের সেই দুর্নীতি আর লুটপাটের পাপের প্রায়শ্চিত্ত আজ করতে হচ্ছে সাধারণ মানুষকে, ঘামে ভেজা কারখানার ফ্লোরে আর অন্ধকার ওয়েল্ডিং শপে দাঁড়িয়ে। অর্থনীতির যখন পতন ঘটে তখন তার সবচেয়ে বড় ধাক্কাটি এসে লাগে সমাজের একদম নিচের স্তরে। একটি কারখানার মালিক হয়তো ব্যাংক দেউলিয়া হলে দেশ ছেড়ে পালাতে পারেন, কিন্তু একজন সাধারণ শ্রমিকের পালানোর কোনো জায়গা নেই। যখন কারখানা বন্ধ হয়ে যায় বা ওভারটাইম বন্ধ হয়ে যায় তখন সেই শ্রমিকের বেতন অর্ধেকে নেমে আসে, কিন্তু বাজারে চাল ডাল তেলের দাম তো কমেনি। মাস শেষে যখন বাড়িওয়ালা ভাড়ার জন্য তাগাদা দেয়, যখন সন্তানের স্কুলের বেতন বকেয়া পড়ে, তখন এই শ্রমিকের বুকের ভেতর যে ক্ষোভ জমা হয় তা কোনো সাধারণ ক্ষোভ নয়, এটি হলো একটি টিকটিক করা টাইম বোমা। গাজীপুর, সাভার, আশুলিয়া আর নারায়ণগঞ্জের শ্রমিক পল্লীগুলোতে আজ এক নীরব থমথমে পরিবেশ বিরাজ করছে। এই নীরবতা কোনো শান্তির বার্তা দিচ্ছে না, এটি কালবৈশাখী ঝড়ের আগের সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা। বাতাসে ভাসছে বারুদের গন্ধ। যখন পেটে ক্ষুধা থাকে, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ আর কোনো যুক্তি বা রাজনৈতিক দলের সান্ত্বনা শোনে না। ক্ষুধার্ত শ্রমিক যখন একবার রাজপথে নেমে আসবে, তখন কোনো পুলিশের ব্যারিকেড, কোনো টিয়ার গ্যাস বা কোনো রাজনৈতিক কূটকৌশল তাদের দমাতে পারবে না। বর্তমান সরকার এবং নীতি নির্ধারকরা আজ এক চরম ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তারা হয়তো ভাবছেন 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল থাকবে। তারা হয়তো ভাবছেন অতীতের সরকারের দুর্নীতির গল্প শুনিয়ে তারা মানুষকে শান্ত রাখতে পারবেন, কিন্তু তারা একটি ভয়ঙ্কর সত্যকে আন্ডার এস্টিমেট করছেন। ক্ষুধার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই, ক্ষুধার কেবল বর্তমান থাকে। সরকার যদি মনে করে যে টিভিতে এসে আমাদের একটু সময় দিন, বিশ্ববাজারের দাম বেশি, জাতীয় বুলি আওড়ে তারা এই প্রলয় ঠেকিয়ে দেবেন, তবে তারা চরম ভ্রান্তিতে আছেন। যখন হাজার হাজার শ্রমিক কারখানা থেকে চাকরি হারাবে, যখন ক্ষুদ্র উদ্যোক্তারা পথে বসবে, তখন ওই বেকার এবং ক্ষুধার্ত জনতা সোজা সচিবালয়ের দিকে ধেয়ে আসবে। একটি স্বাধীন রাষ্ট্র তার নাগরিকদের ন্যূনতম বেঁচে থাকার পরিবেশ দিতে বাধ্য। যখন রাষ্ট্র সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখায় না। বর্তমান সরকার এখন একটি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। যদি তারা খুব দ্রুত দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে না পারে, যদি তারা এই এলএনজি জট আর ডলার সংকট থেকে অর্থনীতিকে বের করে আনার জাদুকরী কোনো উপায় বের না করতে পারে, তবে তাদের পতন হবে বিগত স্বৈরাচারের চেয়েও ভয়াবহ এবং করুণ। রাত 3টা। গাজীপুরের ওই পোশাক কারখানাটি এখন সম্পূর্ণ নীরব। ফ্লোরের আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। কারখানার এমডি তার অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলেন। তার চোখ মুখ ফ্যাকাশে। তিনি জানেন কাল সকালে শ্রমিকরা যখন কারখানার গেটে আসবে, তখন হয়তো তিনি তাদের ঢোকার অনুমতি দিতে পারবেন না। গাড়িটি ধীরে ধীরে কারখানার গেট পেরিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উঠল। পুরো রাস্তা ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। রাস্তার মোড়ে মোড়ে জটলা করে দাঁড়িয়ে আছে কিছু শ্রমিক। তাদের হাতে বিড়ির আগুন জ্বলজ্বল করছে। তারা ফিসফিস করে কিছু একটা নিয়ে আলোচনা করছে। এমডির গাড়িটি তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় তিনি স্পষ্ট অনুভব করলেন ওই অন্ধকার চোখগুলোতে কোনো হতাশা নেই, আছে কেবল এক ভয়ঙ্কর জিঘাংসা। দূরে কোথাও একটি পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো, কিন্তু এই সাইরেন আজ আর কাউকে ভয় দেখাচ্ছে না। যে মানুষগুলো 5ই আগস্ট বুলেটের সামনে দাঁড়িয়ে মৃত্যুকে জয় করতে শিখেছে, তাদের কাছে পুলিশের সাইরেন এখন কেবল একটি মামুলি শব্দ। ক্ষমতার অলিন্দে বসে থাকা মানুষগুলো হয়তো এখন শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সমাধানের ছক করছেন, কিন্তু তারা ভুলে গেছেন রাজপথ কখনো ঘুমায় না। অর্থনীতির ডুবন্ত জাহাজ থেকে যখন শেষ ইঁদুরটিও লাফিয়ে পড়বে, তখন ওই অন্ধকার রাজপথে শুরু হবে এক নতুন লড়াই। পূব আকাশে ভোরের আলো ফুটতে এখনো ঢের বাকি, কিন্তু এই অন্ধকারের ভেতরেই ঘনীভূত হচ্ছে এক নতুন প্রলয়। এই প্রলয় কোনো রাজনৈতিক দলের নয়, এটি ক্ষুধার্ত পেটের আর ঘর্মাক্ত শরীরের প্রলয়।